চলে এসেছি আজকে একটা নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা করব অবস্থার পরিবর্তন এবং লীন তাপ। আমরা রয়েছি তাপে। তাপের আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম আগের ভিডিওতে। আমরা এবার আলোচনা করব অবস্থার পরিবর্তন এবং লীন তাপ। তো পদার্থের প্লাজমা অবস্থা এবং অতি তরল অবস্থা এগুলো বাদ দিলে আমরা প্রধানত কটা অবস্থা পাই? তিনটে অবস্থা। পদার্থের কটা অবস্থা পাই আমরা? তিনটে অবস্থা। একটা হচ্ছে কঠিন অবস্থা, একটা হচ্ছে তরল অবস্থা, আর একটা হচ্ছে কি অবস্থা? গ্যাসীয় অবস্থা। তাহলে পদার্থের এই তিনটে অবস্থা। তো কঠিন পদার্থকে যখন আমি তাপ দিই, তাপ প্রয়োগ করি, তাহলে কঠিন পদার্থ তাপ প্রয়োগ করলে কি হয়ে যায়? তরল হয়ে যায়। তাহলে এটা হচ্ছে তাপ প্লাস তাপ, মানে কঠিনের সঙ্গে তাপ যোগ করলে, মানে তাপ দিলে সেটা হচ্ছে কি হয়? তরলে পরিণত হয়। আবার তরল পদার্থকে তাপ দিলে আবার প্লাস তাপ করলে সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থে পরিণত হয়। কঠিনের মধ্যে কি আমরা জানি আন্তঃআণবিক ব্যবধান খুব কম, অণুগুলো কাছাকাছি অবস্থান করে। আর তরলের মধ্যে কি, এই যে দুই একটা এঁকে দেখলাম আমি, তরলের মধ্যে একটু দূরে দূরে অবস্থান করে আর গ্যাসের মধ্যে আরো দূরে দূরে অবস্থান করে। তাহলে কঠিনকে তাপ দিলে তরল হয়, তরলকে তাপ দিলে গ্যাসীয় হয়। তাহলে এই যে অবস্থার পরিবর্তন ঘটছে, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়, এই অবস্থার পরিবর্তনটা ঘটছে তাপ যোগ করার ফলে। উভয় ক্ষেত্রেই দেখো তাপ যোগ করার ফলে অবস্থার পরিবর্তনটা ঘটছে। এটাকে বলা হয় উচ্চ অবস্থান্তর। কি বলে? উচ্চ অবস্থান্তর। আবার উল্টো ঘটনাটা ঘটবে, আমরা যদি তাপ বের করে নিই, মাইনাস তাপ করি, গ্যাসীয় পদার্থ থেকে যদি তাপ বের করে নিই, তাহলে সেটা তরল পরিণত হবে তরলে। আবার তরল পদার্থ থেকে আবার তাপ বের করে নিই, সেটা হচ্ছে কঠিনে পরিণত হবে। তাহলে এদিকে তাপ যোগ করতে করতে গেলে তরল, তরল থেকে গ্যাসীয়, আর তাপ বিয়োগ করতে করতে গেলে, তাপ বার করতে করতে গেলে সেটা হচ্ছে গ্যাসীয় থেকে তরল, তরল থেকে কঠিন। এইবার এইটাকে আমরা বলি উচ্চ অবস্থান্তর, এইটাকে বলি আমরা কি? নিম্ন অবস্থান্তর। তাহলে অবস্থার পরিবর্তন বা অবস্থান্তর বোঝা গেল? অবস্থান্তর বা অবস্থার পরিবর্তন মানে হচ্ছে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, বা উল্টোটা। তো উচ্চ অবস্থান্তর কখন বলবো? যখন তাপ প্রয়োগ করে কঠিন থেকে তরল হবে এবং তরল থেকে গ্যাসীয় হবে, তখন তাকে বলা হবে উচ্চ অবস্থান্তর। আর গ্যাসীয় পদার্থ থেকে তাপ বের করে নিলে সেটা হয়ে যাবে তরল, তরল থেকে তাপ বের করে নিলে সেটা হয়ে যাবে কঠিন। এটাকে বলা হয় নিম্ন অবস্থান্তর। তো এটুকু আমরা বুঝলাম, উচ্চ অবস্থান্তর, নিম্ন অবস্থান্তর আমরা বুঝলাম। আমরা আজকে আলোচনা করব এরপরে লীন তাপ। ইংরেজিতে বলা হয় ল্যাটেন্ট হিট। আমরা কি নিয়ে আলোচনা করব? লীন তাপ। আমরা আগে যেটা পড়েছি তাকে বলা হয় বোধগম্য তাপ, আর এটা হচ্ছে লীন তাপ, ল্যাটেন্ট হিট। তো আমরা একটা ছবি এঁকে এটা বোঝার চেষ্টা করি একটু। একটা ছবি এঁকে বোঝার চেষ্টা করি। ধরা যাক এটা একটা বরফের টুকরো। এর উষ্ণতা ধরলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কত উষ্ণতা? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এই বরফের ওপর আমি একটা থার্মোমিটারকে টাচ করলাম। একটা থার্মোমিটারে কত দেখছি আমি? থার্মোমিটারে দেখছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। থার্মোমিটারে কত দেখছি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এইবার একে কিছু পরিমাণ তাপ দেওয়া হলো। এইভাবে তো ডাইরেক্ট গরম করা যাবে না। আমি একটা পাত্রে রেখে বললাম, এরকম একটা পাত্রে রেখে কিছু তাপ এঁকে দিলাম। ঠিক আছে, কিছু তাপ দিলাম। তাপ দিলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল তরল। কি হয়ে গেল? না, তরল। বিষয় হচ্ছে এই তরলের মধ্যে আমি এই থার্মোমিটারকে যখন আবার নিয়ে আসবো, এই তরলের সঙ্গে,
তখন দেখব উষ্ণতা কিন্তু সেই 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ভালো করে বোঝো, কঠিন ছিল, বরফ ছিল, তখন উষ্ণতা ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর আমি কিছু তাপ দিলাম, এই যে তাপ, এই তাপটা দিলাম, এই তাপটা দেওয়ার ফলে এই কি হয়ে গেছে, কঠিন থেকে তরলে রূপান্তরিত হয়েছে, কিন্তু দুঃখের বিষয় উষ্ণতা সেই 0 ডিগ্রি সেন্টিগ্রেডই আছে। তাহলে এই যে তাপটা, এই তাপটা কিন্তু উষ্ণতার পরিবর্তন করতে পারেনি, অবস্থার পরিবর্তন করেছে, কঠিন থেকে তরল করেছে, কিন্তু উষ্ণতার পরিবর্তন করতে পারেনি। এই তাপটা কি বলা হয়, কি লীন তাপ। তার প্রশ্ন আসছে তাপটা গেল কোথায়, তাপটা কি কাজ করেছে? না, তাপটা হচ্ছে এই বরফের মধ্যে অণুগুলোর যে সজ্জা, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে জল এবং তাই দিয়ে বরফ, তো তার মধ্যে যে অণুগুলোর সজ্জা, সেই সজ্জা, এই যে অক্সিজেন তার সঙ্গে দুটো হাইড্রোজেন এইভাবে যুক্ত থাকে, হাইড্রোজেন এরা থাকে পার্শিয়ালি প্লাস আদানগ্রস্ত, আর এই হচ্ছে পার্শিয়ালি মাইনাস আদানগ্রস্ত অক্সিজেন, আর হাইড্রোজেন হচ্ছে আংশিকভাবে ধনাত্মক আদানগ্রস্ত। আবার এরা হচ্ছে, আবার এখানে একটা জল অক্সিজেন অণু এইভাবে পরপর একটা কেলাস তৈরি করে, একটা কেলাস তৈরি করে, আমি সবটা একে দেখাতে পারছি না, একটা খাঁচার মতন গঠন তৈরি করে, হাইড্রোজেন অক্সিজেন দিয়ে একটা চেন তৈরি করে খাঁচার মতন গঠন তৈরি করে, এদিকে বলা হয় ক্রিস্টাল ল্যাটিস। তাহলে এই যে অণুগুলো হাইড্রোজেন অক্সিজেনের যে সজ্জা, খুব সহজভাবে বলতে গেলে হাইড্রোজেন অক্সিজেন অণুর গঠনের যে সজ্জা, সেই সজ্জাটাকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে এটাকে তরলে পরিণত করে, অণুগুলো আরো কাছাকাছি চলে আসে, তরলে পরিণত করে। এটা কিন্তু ব্যতিক্রমী, খেয়াল রাখবে, এটা ব্যতিক্রমী, এটা হচ্ছে বরফ এবং জলের ক্ষেত্রে। আর বাকি কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয় না, কঠিন পদার্থের অণুগুলো কাছাকাছি থাকে। এটা যদি বরফ নয় অন্য কোনো পদার্থ হতো, তাহলে আমি খুব সহজেই বলতে পারতাম যে অণুগুলো গায়ে গায়ে রয়েছে, তরলের ক্ষেত্রে অণুগুলো একটু দূরে সরে যায়। তাহলে সেই সরানোর কাজটা করা হয়েছে এই তাপটা। তো আপাতত আমরা বরফে রয়েছি, বরফের ক্ষেত্রে কি বলবো, বরফের ক্ষেত্রে আমরা বলবো যে দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন দিয়ে জলের যে অণু তৈরি হয়, সেইগুলো বরফে পরিণত হওয়ার সময় যে কেলাস তৈরি করে, কেলাসের গঠন তৈরি করে, একটা খাঁচার মতো গঠন তৈরি করে, সেই বন্ধনগুলোকে ভেঙে দেয় এই তাপটা। তাহলে সেই তাপটা ওই কার্যে ব্যয়িত হয়ে যায়, এরা উষ্ণতা বাড়াতে পারে না। একেই বলা হয় লীন তাপ। লীন মানে হচ্ছে লুকোনো, লীন মানে হচ্ছে যেটা মিশে রয়েছে, যেটা লুকিয়ে রয়েছে, বা ইংরেজিতে বলা হয় ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট কেন লুকোনো? এই যে আমরা ধরতে পারছি না, ইয়েতে ধরতে পারছি না, থার্মোমিটার ধরতে পারছি না, বোঝা গেল ব্যাপারটা? বেশ, তাহলে আবার আসি, লীন তাপ কাকে বলবো? যে উষ্ণতার পরিবর্তন না করে, উষ্ণতা স্থির রেখে, প্রমাণ চাপে স্থির উষ্ণতায় কোনো পদার্থের কঠিন থেকে তরলে পরিণত করতে, বা তরল থেকে আবার কঠিনে পরিণত করতে, আবার দেখবো তরল থেকে গ্যাসেও পরিণত করতে, আবার আসছি। তাহলে অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করতে হয়, তাকেই বলা হয় কি, ওই পদার্থের লীন তাপ। ঠিক আছে, দেখো এক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হচ্ছে। এবার দেখো, লীন তাপ আমরা একটু বুঝলাম। এই লীন তাপটা হিসেব করা হয় হচ্ছে একক ভরে। তাহলে ওই যে কঠিন পদার্থটা আমি আরেকবার ছোট করে এখানে একটু দেখিয়ে দিই। তাহলে এই যে কঠিন ছিল, কঠিন থেকে হয়ে গেল কি তরল, উভয় ক্ষেত্রে উষ্ণতা কিন্তু সমান, উভয় ক্ষেত্রে উষ্ণতা হচ্ছে সমান। তাহলে এর ভর হচ্ছে এম, একে যখন তরলে পরিণত করব তখন তার ভর হচ্ছে এম, আর এই কঠিন থেকে তরলে পরিণত করতে তাপ লাগলো এইচ। কত তাপ লাগলো? এইচ। আমি তাহলে বলতে পারি প্রমাণ চাপে বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে স্থির উষ্ণতায় স্থির উষ্ণতায় এম ভরের পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য তাপ হচ্ছে এইচ। আমি গোটাটা লিখলাম না, এম ভরের পদার্থের জন্য গৃহীত বা বর্জিত তাপ হচ্ছে এইচ। তাহলে একক ভরের পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য গৃহীত বা বর্জিত তাপ কত হবে? এইচ বাই এম। দেখো বুঝতে পারলে কিনা?
এই গোটাটার ভর কিন্তু একক নয়, যা খুশি হতে পারে, 200 গ্রাম, 500 গ্রাম, 300 গ্রাম, যা খুশি হতে পারে। তাহলে এই ভরের পদার্থের অবস্থার পরিবর্তন করতে গেলে কত তাপ লাগলো? এইচ পরিমাণ তাপ লাগলো। উষ্ণতার পরিবর্তন করেছি? করিনি। এই যে প্রমাণ চাপে স্থির উষ্ণতায় উল্লেখ করে দিয়েছি। এম ভরের পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য তাপ হচ্ছে এইচ। তাহলে একক ভরের পদার্থের অবস্থার পরিবর্তনের তাপ কত? এইচ বাই এম। তাহলে এই এইচ বাই এম কেই বলা হয় লিন তাপ, এল। এটাকে এল দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো আর একটা অঙ্কের ফর্মুলা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এইচ সমান সমান হচ্ছে এমএল। তাহলে গৃহীত বা বর্জিত তাপ নির্ণয় করতে হলে আমাদের কিন্তু পদার্থের ভর আর লিন তাপের পরিমাণ জানতে পারলেই কিন্তু আমরা কতটা তাপ লাগবে বা কতটা তাপ নিষ্কাশন করতে হবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। বুঝা গেছে? বেশ, তাহলে আমরা এবারে এখানে আসি একটু। তাহলে এইচ বাই এম সমান এল, বা আমি ঘুরিয়ে লিখলাম এল সমান এইচ বাই এম। তাহলে আমরা এইটা হচ্ছে এল লিন তাপের মাত্রা এবং একক বার করব। তাহলে আবার বলি, লিন তাপটা কি জিনিস? লিন তাপ হচ্ছে এমন একটা তাপ যেটা দেখলাম কি করে, অবস্থার পরিবর্তন করে, কঠিনকে তরল করে বা তরলকে গ্যাস করে, বা বের করে নিলে গ্যাসীয় পদার্থটা তরল পদার্থে পরিণত হয়, আবার তরল পদার্থটা কঠিনে পরিণত হয়। কিন্তু কোনো ক্ষেত্রেই হচ্ছে উষ্ণতার পরিবর্তন হয় না। তাহলে স্থির উষ্ণতায় একক ভরের পদার্থের অবস্থার পরিবর্তন করতে গেলে যে পরিমাণ তাপ দিতে হয় বা নিষ্কাশন করতে হয় তাকেই বলা হয় কি? অবস্থার পরিবর্তনের লিন তাপ। দেখো বুঝতে পারলে কিনা? স্থির উষ্ণতায়, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে স্থির উষ্ণতায় একক ভরের পদার্থের অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ দিতে হয় বা নিষ্কাশন করতে হয় তাকে বলা হয় কি? অবস্থার পরিবর্তনের হচ্ছে লিন তাপ। তাহলে আমরা সেখান থেকে একক ভরের জন্য এইচ বাই এম পেয়েছি, লিন তাপ এল মানে এইচ বাই এম। তাহলে এর মাত্রা আমরা করবো, দেখো তাহলে এদের মাত্রা নিয়েই এর মাত্রা, এদের একক নিয়েই এর একক। তাহলে এইচ এর মাত্রা কি হবে? এইচ মানে তো তাপ মানে তো শক্তি মানে কার্য। তাহলে এইচ মানে হচ্ছে তাপ শক্তি। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে এইচ এর মাত্রা। আর এম এর মাত্রা, ভরের মাত্রা তো ক্যাপিটাল এম। আমরা প্রথমেই পড়েছি এই 9-এর। তাহলে এম কেটে গেল। তাহলে এল কত? এল হবে এল স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার -2। খেয়াল রাখবে এটা কি, এই এল কিন্তু আলাদা, এটা হচ্ছে মাত্রার এল, আর এটা হচ্ছে লিন তাপের এল, ল্যাটেন্ট হিট, ওই জন্য লিন তাপের এল। তাহলে আমি বুঝতে অসুবিধা হলে এটাকে লিন তাপ লিখে দিলাম, লিন তাপ। লিন তাপের মাত্রা কত হলো? এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। পরিষ্কার হয়েছে? তাহলে এটা হচ্ছে লিন তাপের মাত্রা। আর লিন তাপের তাহলে একক কি হবে? তাহলে এদের একক নিয়ে লিন তাপের একক হবে। তাহলে সিজিএস পদ্ধতিতে কি হবে, এসআই পদ্ধতিতে কি হবে? প্রথমে এসআইটাই বলি। এসআই পদ্ধতিতে লিন তাপের একক কি হবে? উপরে তাপের একক, নিচে ভরের একক। তাপের একক কি? জুল। আর ভরের একক কি? কেজি। তাহলে এর একক হবে জুল পার কেজি, জুল পার কিলোগ্রাম। এসআই পদ্ধতিতে লিন তাপের একক। এবার জুলকে অনেক সময় কিলো জুলেও ব্যবহার করা হয়। কিলো জুল অনেক বড়, সংখ্যাটা বড় এসে গেলে তখন আমরা এটাকে কিলো জুল হিসেবে ব্যবহার করি। কিলো জুল মানে হচ্ছে 1 কিলো জুল মানে হচ্ছে 1000 জুল। আর সিজিএস পদ্ধতিতে উপরে আসবে ক্যালোরি, নিচে আসবে গ্রাম। তাহলে উপরে ক্যালোরি, নিচে হচ্ছে গ্রাম। তাহলে সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে? তাহলে এসআইতে হচ্ছে জুল পার কিলোগ্রাম, সিজিএস হচ্ছে ক্যালোরি পার গ্রাম। তাহলে এই তো গেল হচ্ছে লিন তাপের সংজ্ঞা, মাত্রা এবং একক। এর সঙ্গে সঙ্গে আমি আর একটা জিনিস আসে পরীক্ষায়, সেটা একটু আলোচনা করে দিই। বললো যে বরফ গলনের লিন তাপ, 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়?
তাহলে বরফ গলনে লীন তাপ মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হবে, একদম উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে। তাহলে কি বলবো, বরফ গলনের লীন তাপ এই 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতারই 1 গ্রাম কিসে পরিণত করব, জলে পরিণত করতে হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে হচ্ছে কত, 80 ক্যালোরি তাপ লাগবে। কেমন? তাহলে বরফ গলনের লীন তাপ এটা বলতে কি বুঝলাম। তাহলে আবার বলো দেখি, আবার বলি, এটাও আমাদের কাজে লাগবে। একটা জিনিস একটু এখানে আলোচনা করে নিই। তাহলে বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে সেটা হচ্ছে জলে পরিণত হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে উষ্ণতা তো বৃদ্ধি হলো না, কিন্তু তাপ কোনটায় বেশি আছে, ভালো করে বোঝো। বরফে তাপ দিলে তবে সেটা জলে পরিণত হয়, বা জল থেকে তাপ বের করে নিলে তবে সেটা বরফে পরিণত হয়, উষ্ণতা এক থাকা সত্ত্বেও। তাহলে কোনটায় তাপ বেশি আছে, জলে তাপ বেশি আছে, বরফে তাপ কম আছে। উষ্ণতা দুজনের সমান হলেও আমরা কিন্তু অনুভব করতে পারবো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জল থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বরফ কিন্তু আমাদের কাছে একটু বেশি ঠান্ডা বলে মনে হবে। একই রকম ভাবে বলো দেখি, জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম। 537 ক্যালোরি পার গ্রাম। এইটা তোমরা কোনো বইতে দেখবে 540ও আছে, কোনো অসুবিধা নেই, পরীক্ষার সময় অঙ্ক দিলে এটা উল্লেখ করে দেবে। 537 ক্যালোরি পার গ্রামও থাকবে, কোনো বইতে 540ও থাকবে, তাই 537 ধরেই করছি। তাহলে জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়, তাহলে জল যখন বাষ্পীভূত হচ্ছে, ফুটে বাষ্প পরিণত হচ্ছে, তখন কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। কত উষ্ণতা, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলকে, ওই যে পার গ্রাম মানে 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম কি বাষ্পে পরিণত করতে কত তাপ লাগবে না, 537 ক্যালোরি তাপ লাগবে। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ তো বলতেই হবে। তাহলে আবার বলি, জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি বলতে কি বোঝায়। তাহলে জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি বলতে বোঝায়, 537 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপ লাগবে, তাই তো। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার স্টিম, ঠিক আছে, বা বাষ্প আর কি, এইটার মধ্যে কোনটায় তাপ বেশি আছে বলো দেখি, কোনটায় তাপ বেশি আছে। তাহলে এটা একটু আলোচনা করে দিই, আমাদের একটু কাজে লাগবে এই জিনিসটা, একটু ব্যবহারিক ক্ষেত্রে কাজে লাগবে, তো ওই জন্য আমি একটু আলোচনা করব। তাহলে এটা হচ্ছে একটা পাত্র, এই পাত্রে জল আছে, এই উষ্ণতা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটাকে যখন আমি স্টিমে রূপান্তরিত করছি, ঠিক আছে, এটাকে স্টিমে রূপান্তরিত করছি, ধরো এখান থেকে এখানে নিয়ে আসছি, স্টিমে রূপান্তরিত করছি, তাহলে এই উষ্ণতাও কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপ কোনটায় বেশি আছে, তাপ এইটাই বেশি আছে। কারণ কতটা তাপ বেশি আছে, প্রতি গ্রামে 537 ক্যালোরি করে তাপ বেশি আছে। তাহলে যদি 100 গ্রাম জল থাকে, এখানে যদি 100 গ্রাম স্টিম উৎপন্ন হয়, তাহলে 100 গুণিত 537 মানে 53,700 ক্যালোরি তাপ হচ্ছে এর মধ্যে বেশি আছে। তাহলে বলো দেখি, কোনটায় আমাদের হাত পুড়লে, কোনটায় বেশি হাত পুড়ে যাবে, কোনটা আমাদের পক্ষে বেশি মারাত্মক হবে, কোনটা বেশি মারাত্মক হবে, এই 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল না 100 ডিগ্রি সেন্টিগ্রেডের স্টিম? 100 ডিগ্রি সেন্টিগ্রেডের স্টিম বেশি মারাত্মক হবে। 100 ডিগ্রি সেন্টিগ্রেডের স্টিমের তাপ অনেক বেশি থাকবে, তাই না?
তো এটা যদি হাত পড়ে এই হাত কিন্তু একদম ঝলসে যাবে। দেখবে এই এই স্টিমের মধ্যে যে তাপ বেশি থাকে এইটাকে কাজে লাগিয়ে সেই আমরা যে চিকেন মোমো খাই না, স্টিম মোমো বলি আমরা, চিকেন মোমো খাই, সেই মোমো এইভাবে তৈরি করে। কীভাবে তৈরি করে দেখো, তোমরা দেখে থাকবে যে মোমো তৈরির যে রেসিপিটা, বেশ তোমাদের একটু লোভ ধরেই দিই। এরকম একটা পাত্র থাকে না, এরকম থাক করা পাত্র থাকে, এই নিচে থাকে জল বা স্যুপ, যেটাকে স্যুপ বলে সেটা থাকে, আর এইখানে একটা ফুটো ফুটো করা পাত্র থাকে, এরকম ওর উপরে একটা পাত্র থাকে যে টিফিন কৌটো, সেটা হচ্ছে ফুটো ফুটো করা থাকে এরকম। তাহলে এই যে এই জল নিচে কিন্তু আগুন দেওয়া আছে, তাহলে এখানে জলটা যখন বাষ্প হচ্ছে, এটা যখন ফুটে উপরে আসছে স্টিমটা, তাহলে এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড, উপরে স্টিমেও 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু স্টিমের তাপ বেশি আছে, তাহলে সেই স্টিমে এই মোমোগুলো সেদ্ধ হচ্ছে। তাহলে মোমোর ভেতরে মাংসর টুকরো, চিকেনটা সুন্দর করে সেদ্ধ হবে, তাই না? তাহলে এইটা হচ্ছে মোমো তৈরির রেসিপি। আগেকার দিনে দেখবে আমাদের মা ঠাকুমারা সব করতো, ওই মোমো করতো না, পিঠে করতো। পিঠে এইভাবে সেই হাঁড়ির ওপরে একটা কাপড় দিয়ে তার উপরে সেই আটা দিয়ে কী বলে ওটাকে, চালের গুঁড়ো দিয়ে পিঠেগুলো রাখতো, সেই ভাপে ভাপে হতো। কী সুবিধা হতো তাতে, এই যে তাপ বেশি আছে ফলে ভালো সেদ্ধ হতো। এখন দেখবে এই যে করোনার আবহাওয়ায় বলছে যে বারবার গরম জল খান, গলায় যদি ভাইরাসটা 4 দিন আটকে থাকে গলায়, তাহলে বারবার গরম জল খেলে কী হবে না, ওই ভাইরাসটা ওই গরম জলে মারা যাবে, ভাইরাসটা ওই অতিরিক্ত উত্তাপে মারা যাবে। আবার চীনের লোকেরা নাকি ওই স্টিম নিয়েছে, এক ধরনের মেশিন পাওয়া যায় যেটা স্টিম উৎপন্ন হয়, সেই স্টিমটা হাঁ করে মুখে স্টিমটা নিয়ে যায়। কী লাভ, ওই যে তাপ বেশি আছে, প্রতি গ্রামে 537 ক্যালোরি করে তাপ বেশি আছে, তো সেই অতিরিক্ত তাপযুক্ত যে স্টিমটা যখন গলায় যাবে, তাহলে কী হবে, ভাইরাসটা মরার চান্স আরও বেশি। করোনা থেকে মুক্ত হওয়ার এটাও নাকি একটা পদ্ধতি। যাই হোক, তো আমরা লিনতাপের আলোচনা মোটামুটি, এবার তোমরা ওই লিনতাপ সংক্রান্ত কিছু প্রশ্ন বইতে পাবে, যেগুলো তোমরা ছোটো থেকেই হয়তো পড়ে আসছো, সেই একই প্রশ্ন আমি আর বেশি আলোচনা করব না। হ্যাঁ, যেরকম কলসির মধ্যে জল থাকলে ঠান্ডা হয়ে যায় কেন, এই কলসিটা ভালো হলো না, মাটির কলসির জল ঠান্ডা হয়ে যায় কেন, মাটির কলসির জল ঠান্ডা হয় কেন না, এর মাটির কলসিতে জল রেখেছি, এই মাটির কলসির গায়ে অসংখ্য ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে জল হচ্ছে বাইরে বেরিয়ে আসে, সেই জল বাইরে বেরিয়ে এসে কি কলসির গা থেকে লিনতাপ সংগ্রহ করে বাষ্পীভূত হয়ে যায়। তাহলে জল যত বাষ্পীভূত হবে, কলসির গা থেকে লিনতাপ সংগ্রহ করবে, কলসি ঠান্ডা হবে, কলসির ভেতরকার জলও হচ্ছে ঠান্ডা হয়ে যাবে। তোমরা আগে পড়েছো এগুলো বোধ হয়। তারপরে হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা লাগে কেন না, হাতে স্পিরিট ঢাললাম, স্পিরিট হচ্ছে খুব উদ্বায়ী পদার্থ। কীরকম পদার্থ? উদ্বায়ী পদার্থ। তাহলে হাতে ঢাললে সঙ্গে সঙ্গে হাত থেকে তাপ নিয়ে হচ্ছে বাষ্পীভূত হয়ে যাবে। তাহলে হাত থেকে তাপ নিয়ে যদি বাষ্পীভূত হয়ে যায়, তাহলে হাতের তাপ কী হবে, কমে যাবে। তো কমে গেলে হাত কী হবে, ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরকম প্রশ্ন অনেক আসতে পারে, এগুলো একটু পড়ে রাখবে। এই একই টাইপের প্রশ্ন। আমি এই প্রসঙ্গে আরও 2-1টা প্রশ্ন একটু আলোচনা করি, যেগুলো একটু কম আসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে কনসেপ্ট বিল্ডিংয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেটা একটু দেখে নাও। মনে করো এটা একটা বরফ আছে, কি আছে, একটা বরফের টুকরো, বরফ। সেই বরফের টুকরোর মধ্যে আমি একটু জল ঢাললাম, মানে ছিদ্র করে এখানে জল দিয়েছি, তাহলে এই জলটা কি বরফ হবে? যখন জলটা ঢেলেছি তখন জলের উষ্ণতা ধরো 15 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বরফের উষ্ণতা ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে প্রশ্ন হচ্ছে এই জলটা কি বরফ হবে? উত্তর হচ্ছে না, এই জল বরফ হবে না। কেন হবে না? তাহলে প্রথমে দেখো উষ্ণতার ফারাক আছে 15 আর 0, তাহলে কে তাপ বর্জন করবে, কে তাপ গ্রহণ করবে না, এই তাপ গ্রহণ করবে, এই তাপ বর্জন করবে। করতে করতে এর উষ্ণতা কমতে থাকবে, 15, 14, 12, 11 এরকম করে আস্তে আস্তে কমতে থাকবে। কমতে এটা হচ্ছে উষ্ণতা হয়ে যাবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তখন ব্যাপারটা কি দাঁড়ালো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ আর 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল। তাহলে আমরা ক্যালোরিমিতির মূলনীতিতে আমরা পড়েছি, এই চ্যাপ্টার প্রথমে যেদিন শুরু করেছি ক্যালোরিমিতির মূলনীতিতে, সেখানে পড়েছি যে যখন উষ্ণতা সমান হয়ে যায়
তখন সেটাকে কি বলে, তাপীয় সাম্যাবস্থায় পৌঁছে গেল। তাপীয় সাম্যাবস্থায় যদি পৌঁছে যায় তাদের মধ্যে তাপের আদান প্রদান কি হবে, বন্ধ হয়ে যাবে, ওখানেই থেমে যাবে। তাহলে এখন এদের মধ্যে আর তাপের আদান প্রদান হবে না। তাপের আদান প্রদান যদি না হয় তাহলে এই জল কি বরফ হবে? কারণ এই জলকে বরফ করতে গেলে কি এর থেকে প্রতি গ্রামে 80 ক্যালোরি করে তাপ হচ্ছে আমাকে বের করে নিতে হবে। প্রতি গ্রামে 80 ক্যালোরি করে তাপ আমাকে বের করে নিতে হবে। কিন্তু সেটা বের করবে কে? বিদ্যুতের উষ্ণতা সমান, কেউ তাপ গ্রহণ করবে না, পারিপার্শ্বিকও তাপ গ্রহণ করবে না, এর কাছে তাপ বার করবে না। ফলে এই জল কোনোদিনই হচ্ছে বরফ হবে না। তাহলে সেম প্রশ্ন এটা তোমরা আলোচনা করবে। কিছু পরিমাণ জল আছে, সেই জলের উষ্ণতা ধরো 70 ডিগ্রি সেন্টিগ্রেড। এইখানে যদি আমি একটা নলের সাহায্যে স্টিম চালনা করি, কি চালনা করছি? স্টিম। কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা? 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তাহলে এই জলটা কি স্টিম হবে? একই রকম প্রশ্ন, এটা তোমরা একটু ভাববে বাড়িতে। তো আমরা এইগুলো একটু আলোচনা করলাম। এরপর আমরা চলে যাব হচ্ছে কিছু অঙ্কে চলে যাব। দেখো আমরা একটু আগেই বলেছি আমরা ফর্মুলা পেয়ে গেছি। কি ফর্মুলা? H = ml। H = ml। তাহলে এটা কিন্তু লিন তাপের ফর্মুলা। গৃহীত বর্জিত লিন তাপের পরিমাণ। আর একটা আগে পেয়েছিলাম, কোনটা মনে আছে? H = mst। H = mst। একটা হচ্ছে H = ml, একটা হচ্ছে H = mst। T মানে কিন্তু T2 - T1। T মানে হচ্ছে T2 - T1 উষ্ণতা হচ্ছে পরিবর্তন। তাহলে এইটা কখন ব্যবহার করব আর এইটা কখন ব্যবহার করব? এইটা ব্যবহার করব যখন বস্তুটার উষ্ণতার পরিবর্তন হবে। আর এটা ব্যবহার করব যখন হচ্ছে অবস্থার পরিবর্তন হবে, কিন্তু উষ্ণতার পরিবর্তন হবে না। এখানে ভর বলে দেবে আর লিন তাপ বলে দেবে, তাহলেই আমি কিন্তু হচ্ছে কতটা তাপ গ্রহণ বা বর্জন হবে সেটা বার করতে পারবো। আমি বেশি অঙ্ক করাবো না, আমি একটা দুটো অঙ্ক আমি তোমাদের একটু দেখিয়ে দিই, একটু আলোচনা করে দিই। বললো যে ধরো 0 ডিগ্রি সি উষ্ণতার অনেক রকম অঙ্ক হয়, আমি একটা দিয়ে দেখাচ্ছি। 0 ডিগ্রি সি উষ্ণতার হচ্ছে 40 গ্রাম বরফকে 0 ডিগ্রি সি উষ্ণতার 40 গ্রাম বরফকে 60 ডিগ্রি সি উষ্ণতার জলে পরিণত করতে কতটা তাপ লাগবে? তাহলে আমি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ আছে, তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ। কতটা বরফ? 40 গ্রাম। তাহলে একে যখন আমি তাপ দেবো, তাহলে প্রথমেই তো এটা 70 ডিগ্রি সেন্টিগ্রেডের 60 ডিগ্রি সেন্টিগ্রেডের জল হবে না। প্রথমে কত হবে? 40 গ্রাম বরফটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 40 গ্রাম বরফটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডই এই একই উষ্ণতার জলে পরিণত হবে 40 গ্রাম, তাই না? তারপর আবার তাপ দিলে এই যে তাপ, এটা কিন্তু আমি H1 বলি, তাহলে এখানে কিন্তু উষ্ণতার পরিবর্তন হয়নি, অবস্থার পরিবর্তন হয়েছে, তাহলে এটা হবে ml। আবার এই জলকে যখন আবার তাপ দেবো আমি, এবার এটা হয়ে গেল 70 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল। তাহলে এখানে দেখো উষ্ণতার পরিবর্তন হয়েছে, 0 থেকে 70 হয়েছে, তাহলে এখানে হবে H2, এটা হবে mst। তাহলে যখন উষ্ণতার পরিবর্তন হবে না তখন হচ্ছে ml, আর যখন উষ্ণতার পরিবর্তন হবে তখন হচ্ছে mst। তাহলে অঙ্কটা একটু করি আমরা। তাহলে m কত? m হচ্ছে 40 গ্রাম, ঠিক আছে? m হচ্ছে 40 গ্রাম, আর s হচ্ছে 1 জলের, আর l হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। এটা তোমাকে অঙ্কের ক্ষেত্রে বলে দিতেও পারে, কিন্তু যদি না দেয় আমরা মনে রাখবো এটা। আর T1 হচ্ছে কত? 0,
আর T2 হচ্ছে কত 60 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে মোট তাপ কত হবে? মোট তাপ H সমান সমান H1 প্লাস H2। H1টা হচ্ছে লীন তাপ, এটা অবস্থার পরিবর্তন, আর H2টা হচ্ছে উষ্ণতার পরিবর্তন, এটা হচ্ছে গৃহীত বা বর্জিত বোধগম্য তাপ। তাহলে এইটা হচ্ছে ml প্লাস ms T2 মাইনাস T1, কেমন? T2 মাইনাস T1। তাহলে m এর মানটা পুট করি। m এর মান কত? m এর মান হচ্ছে 40 গণিত l এর মান কত 80 প্লাস এখানে m এর মান হচ্ছে 40 গণিত 1 গণিত 70 মাইনাস 0, বিয়োগ করলে 4 8 32, তারপরে দুটো শূন্য, প্লাস এখানে 40 আর 70 একবার করে দিলাম, 4 7 28, পাশে দুটো শূন্য। তাহলে কত হচ্ছে? দুটো শূন্য, 8 আর 2 10 এর শূন্য, হাতে 1, 3 আর 2 5 আর 1 6, 6000 ক্যালোরি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মোট তাপ। তাই আরও স্টেপ হতে পারে। এই তাপ, এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার এই জলকে যখন আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে নিয়ে যাবো, তখন কি হবে? সেটা MST। আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জলকে যখন আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের স্টিমে নিয়ে যাবো, তখন কিন্তু আবার সেটা হয়ে যাবে ml। ml প্লাস MST প্লাস ml, এইভাবে চলতে থাকবে। তুমি এই ধরনের অঙ্ক দিলে নিজেরা কিন্তু হচ্ছে করতে। আমরা এই সংক্রান্ত আরেকটা অঙ্ক আমরা একটু তোমাদেরকে করতে দিচ্ছি। হ্যাঁ, তোমরা এটা করবে। -10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার হচ্ছে 50 গ্রাম বরফকে, 50 গ্রাম বরফকে, -10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 50 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার স্টিমে পরিণত করতে কত ক্যালোরি তাপ হচ্ছে লাগবে। এটা তোমরা বাড়িতে করবে, করে আমাকে উত্তরটা কমেন্ট বক্সে জানাবে। এই যে আমি তার মধ্যে বলে দেওয়া হবে যে বরফ গলনের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, এটা বলে দেবে। আর জলের বাষ্পীভবনের লিন তাপ হচ্ছে 540 ক্যালোরি পার গ্রাম, 540 ক্যালোরি পার গ্রাম। তো এই অঙ্ক কটা স্টেপ হবে আশা করি তোমরা বুঝতে পারছো। আমি একটুখানি বলে দিই, 4টে স্টেপ হবে। প্রথমে মাইনাসের বরফ 0 ডিগ্রি বরফ হবে, সেটা হবে MST। তারপর 0 ডিগ্রি বরফ 0 ডিগ্রি জল হবে, সেটা হবে ml। 0 ডিগ্রি জল 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল হবে, সেটা হবে MST। আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড স্টিম হবে, সেটা হবে ml। স্টিমে পরিণত করবে। ঠিক আছে, তাহলে তাপের আমাদের প্রায় অনেকটা আলোচনা হয়ে গেল। এর পরের ক্লাসে আমরা হচ্ছে সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্প, শিশিরাঙ্ক হচ্ছে এবং আপেক্ষিক আর্দ্রতা, এইগুলো হচ্ছে আলোচনা করবো। তাহলে আজকের মতো ক্লাসে এইটুকুই। টাটা।